2009 সালে পে স্কেল পেয়েছি এবং 2015 সালে পে স্কেল পেয়েছি। আমরা কি তখন কেউ পে স্কেল চেয়েছি? আপনারা একটু কথা বলবেন। আমরা কি 2015 সালে পে স্কেল চেয়েছি? 2015 সালের পূর্বে আমরা কি সুবিধা পাইতাম বিষয়গুলি সবার জানা উচিত। 2015 সালের পূর্বে আমরা 3টা টাইম স্কেল পেতাম, একটা সিলেকশন গেট পেতাম। যারা ব্লক পোস্টে আছেন এবং যাদের পদোন্নতি নেই অথবা পদ আছে কিন্তু পদোন্নতির সুযোগ নাই, অথবা পদোন্নতির সুযোগ আছে কিন্তু পদ নাই, এরকমের বহু কর্মচারী আছে, তাদের এই টাইম স্কেলের মাধ্যমে গ্রেড পরিবর্তন হতো। কিন্তু বিগত সরকার সেই টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড কেড়ে নিয়ে গেছে আর আমাদেরকে দিয়েছে 2টা উচ্চতর গ্রেড, একটা 10 বছরে আর একটা 16 বছরে। 2015 সালের পর বিগত সরকারের আমল থেকে আমরা এই পে স্কেলের দাবিতে রাজপথে আমরা সংগ্রাম করে আসছি। তেনারা আমাদের কোনো আন্দোলনে বা আমাদের দাবির কথা আমলে নেননি। তাদের যখন সরকার পতন হয় 2004 এবারে যে অন্তর্বর্তী সরকার গঠন হলো, এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরও কিন্তু এই সরকারের কাছে আমরা অনেক দাবি দেওয়া করেছি। ভেবেছিলাম যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এখন যে সরকার এসেছে তারা হয়তো আমাদের দুঃখ দুর্দশার কথা বুঝবে। আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, ঘরোয়া আলোচনা করেছি, মহাসমাবেশ পালন করেছি, কিন্তু কোনো কিছুতেই তারা কর্ণপাত করেনি। গত 7ই ফেব্রুয়ারি আমরা শাহবাগে অবস্থান করেছিলাম এবং কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছিলাম। আমরা কিন্তু আপনাদের উপযুক্ত সাড়া পাইনি এবং শাহবাগে যখন আমরা অবস্থান করি তখন পুলিশ আমাদের উপরে জল কামান নিক্ষেপ করে, আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বহু কর্মচারী আহত হয়। তখন প্রধান উপদেষ্টার থেকে মেসেজ এসেছিল যে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমাদের সাথে আলোচনা করবেন, কিন্তু আলোচনা করেননি। আমরা তখন আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তখন তার এপিএস সাব্বির সাহেব আমাদের সাথে দেখা করেন এবং তিনি আমাদের সেই স্মারকলিপি গ্রহণ করেন, যার কোনো পদক্ষেপ তারা নেননি। তারপরেও আমাদের আন্দোলন কিন্তু চলমান। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই মহার্ঘ ভাতার কমিটি হয়। এই মহার্ঘ ভাতা কমিটি হওয়ার পরই কিন্তু বাজারে এক ধাপ দ্রব্যমূল্যের দাম বেড়েছে না? কিছুদিন পরে আমরা শুনতে পাই কিসের মহার্ঘ ভাতা, কে করেছে কমিটি। তো সরকারের মন্ত্রী মিনিস্টাররা যদি আরেক মন্ত্রী মিনিস্টারদেরকে বলে কে কমিটি করেছে, তাহলে তো আপনারাই আপনাদের সরকারকে মানতেছেন না, ঠিক না? আপনারাই তো আপনাদের সরকারের মানতেছেন না। গেল সেটা মহার্ঘ ভাতা। তারপরেও আবার আমাদের আন্দোলন চলতেছে। যখন জুলাইতে বাজেট আসলো তখন বাজেটে ঘোষণা হয় 15% বিশেষ ভাতা। 15% বিশেষ ভাতার সাথে 5% তো আমরা আগের সরকারই দিয়ে গেছে, আপনারা দিলেন 10%। 10%-এ ওনারা ঘোষণা দিল সর্বনিম্ন পাবে 1000 টাকা, তাই ছিল না কোরবানির ঈদের আগে? তো 15% যদি দেয় 8250 টাকায়, তাহলে সর্বনিম্ন আসে 1237 টাকা 50 পয়সা, আর ওনারা সর্বনিম্ন দেবে 1000 টাকা। সেটা নিয়ে আমি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম এবং এই কোরবানির ঈদ পালন পার হওয়ার পরেই কিন্তু সরকার থেকে আরেকটা প্রজ্ঞাপন জারি করে, ওটা ভুল হয়েছে। তারা তখন সর্বনিম্ন দেয় 1500 টাকা। তো 1500 টাকার মধ্যে আগে তো আমরা 5% পাইতামই, সেখানেও কিন্তু সর্বনিম্ন 1000 টাকাই ছিল, তাই না? তারপরে আমাদের আন্দোলন সংগ্রাম চলতেছিল। আমরা সেই বিশেষ ভাতা হাতে পাওয়ার আগেই কিন্তু আবার পে কমিশন গঠন করে দিল। তখন আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা আরো বেড়ে গেল। আর আশা আকাঙ্ক্ষা স্বপ্ন যা বেড়েছে তার চেয়ে অনেক গুণ দ্রব্যমূল্যের দাম বেড়েছে, পারছে না? তাহলে এই প্রেক্ষাপটের মধ্যে চলতেছে, বিভিন্ন মিডিয়ায় পত্র পত্রিকায় লিখতেছে কর্মচারীদের জন্য বিশাল সুখবর, এটা হয় ওটা হয়, সবকিছু করে দিয়ে ফেলতেছে। এর সাথে সাথে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, বাজারকে আমরা কোনোভাবে আর টেনে তুলতে পারতেছি না। তার কিছুদিন পরেই আবার শুনতেছি আমরা শুধু কাঠামো গঠন করে দিয়ে যাব আর পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে, মানে আমাদেরকে মূলা ঝুলিয়ে দেখাচ্ছেন। তাহলে সরকারি কর্মচারীরা আজকে কেন রাজপথে নামবে? আপনারা নামতে বাধ্য করছেন, সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছেন। আপনারা সরকারের প্রতি কর্মচারীরা আজকে আস্থাহীনতায় ভুগছে, এই আস্থাহীনতা আপনারাই তৈরি করেছেন। আপনারা যদি এক কথায় থাকতেন তাহলে আজকে কর্মচারীরা রাস্তায় নামতো না। আপনারা তখনই বলতেন আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার 15% দিছি, এটা নিয়ে থাকো বাবা, আর দিতে পারবো না, পরবর্তী সরকার এসে দিবে। আমরা স্বপ্নও দেখতাম না, বাজারে দামও বাড়তো না। আপনারা দেওয়ার কথা বলে ডিসেম্বরে সংশোধিত বাজেটে বরাদ্দ রেখেছেন, তারপরেও আমাদেরকে এখন পরবর্তী সরকার এসে আমাদেরকে টোপ দিচ্ছেন, দেখি কি করে। এই টোপের কারণে কিন্তু রেলপথ বন্ধ হয়ে যাবে আগামীতে। সমস্ত গাড়ি চালকরা গাড়ি চলাচল বন্ধ করে দেবেন, শিক্ষকরা স্কুল কলেজ বন্ধ করে দেবেন, সমস্ত
সরকারি কর্মচারীরা অফিস আদালত বন্ধ করে দিবে যদি আগামী 15 ডিসেম্বরের মধ্যে এই নবম পে স্কেলের গেজেট জারি না হয়। আমরা জানি এবারে যে নবম পে কমিশন গঠন হয়েছে, সেই নবম পে কমিশনের চেয়ারম্যানের বাড়ি কিন্তু বরিশালে। এবারে যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ওনার বাড়ি হচ্ছে বরিশালে। আমাকে খুব স্নেহ করেন। আমি যখন মত বিনিময় সবাই গেছি, আমার সাথে অনেকক্ষণ কথা বলেছে। এরপরও আমি ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। পে কমিশন কিন্তু খুবই স্বচ্ছতার সাথে, দূরদর্শিতার সাথে কাজ করছে। তারা প্রায় 200 থেকে 300 সংগঠনের সাথে মত বিনিময় সভা করেছে। এত কিছু করে তারা দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য এগিয়ে নিয়ে আসছে। আর সেখানে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বলে এখন না, পরবর্তী সরকার এসে দিবে। এই সমস্ত তালবাহানা আর চলবে না, এই সমস্ত তালবাহানা চলবে না। আমরা পে কমিশনকে আলটিমেটাম দিয়েছি, 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে হবে এবং আগামী 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। আর সেই দাবিতে আগামী 5 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। আমরা যদি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রতিটি জেলা উপজেলা থেকে লক্ষ লক্ষ কর্মচারী ওই শহীদ মিনারে উপস্থিত হই, সরকার কিন্তু আমাদের পে কমিশনের গেজেট জারি করতে বাধ্য হবে। আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত? আমি হাত দেখতে চাই, থেকে যাবেন। সবাই ওয়াদা করেন যে 5 ডিসেম্বর মহাসমাবেশে আমরা যোগ দিব। দাবি আদায় না করে আমরা কেউ ঘরে ফিরবো না। আর যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে কি করে সরকারি কর্মচারীরা দাবি আদায় করতে হয় সেটা কিন্তু তারা ভালো করেই জানে। এদেশের উন্নয়নের টাকা সরকারি কর্মচারীরাই কিন্তু সচল রাখে। সরকারি কর্মচারীরা সরকারের ব্লাড। আপনার শরীরে যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। সরকারকে বাঁচতে হলে যেমন কর্মচারীদের প্রয়োজন, কর্মচারীদের বাঁচতে হলেও সরকারের প্রয়োজন। তাই কর্মচারী যদি ভালো না থাকে, সরকার ভালো থাকবে না। কর্মচারীর যদি উন্নয়ন না হয়, তাহলে দেশের উন্নয়ন হবে না। আজকে আমরা মধ্যবিত্ত দেশ বলি, অথচ রেল স্টেশনে গেলে দেখা যায় যে কত মানুষ রেল স্টেশনে ঘুমাচ্ছে, রাস্তার পাশে ঘুমাচ্ছে। আমাদের যদি উন্নয়ন করতে হয়, তাহলে কর্মচারীরা যাতে বাধ্য হয়ে চাকরির পরে অন্য কোনো কাজ করতে যাতে না হয়। অনেক কর্মচারী আছে যারা চাকরির পরে রিক্সা চালায়, অনেক কর্মচারী আছে যারা চাকরির পরে, অবসরের পরে, চাকরি সময়ের ছুটি হয়ে গেলে বন্ধের দিনে তারা বাইক চালায়, অনেকে আছে চা বিক্রি করে। কি করবে? পরিবারের প্রয়োজনে তারা এই কাজটা করতে বাধ্য হচ্ছে। পরিবার তো চালাতে হবে। আরে অনেক ছেলে মেয়ে আছে স্কুলে পড়াশোনা করে, তাদের আমরা ঠিক মতো বেতন দিতে পারি না। আজকে আমাদের বৃদ্ধ বাবা মা থাকলে তাদের আমরা চিকিৎসা করাতে পারি না। আমাদেরকে টিফিন ভাতা দেয় 6 টাকা, একদিনে টিফিন ভাতা দেয় 6 টাকা। আপনারা কত পান? 6 টাকা দিয়ে কি খাচ্ছেন আপনারা? তো 6 টাকা টিফিন ভাতা অনেকে পায়ও না। আমরা এই 6 টাকা মানে এই ভিক্ষা আমরা চাই না। আরে রাস্তার পাশে এক গ্লাস পানি লেবু দিয়ে বিক্রি করে, সে এক গ্লাস পানির দাম 10 টাকা, এক স্লাইস পাউরুটির দাম 15 টাকা, একটা কলার দাম 15 টাকা। আর আপনি ব্যাংকের একজন কর্মচারীকে দৈনিক দেন 400 টাকা। এই টাকা কাদের? ব্যাংকের যে টাকা দেন 400 টাকা, তাদেরকে কোথা থেকে তারা টাকা নিয়ে আসে? আমাদের টাকা। তাহলে তাদেরকে 400 দিতে পারেন, আমাদেরকে 200 দিতে পারবেন না? আমরা টিফিন ভাতা চাই না, আমাদেরকে লাঞ্চ ভাতা দিতে হবে। 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি করে সর্বনিম্ন 35,000 টাকা দিয়ে গেজেট প্রকাশ করতে হবে। 8,250 টাকার স্কেল যদি 2020 সালে পে স্কেল হতো, তাহলে নরমালি এটা 16,500 টাকা হতো। 2025 সালে পে স্কেল হলে এটা 33,000 টাকা হতো। আমরা দুইটা স্কেলের সমন্বয় করে 35,000 টাকা চেয়েছি। বেশি চেয়েছি? তাহলে কেন দিবেন না? সচিবেরা আগে 30 লক্ষ টাকা লোন পেত গাড়ি কেনার জন্য, সেটাকে এখন 45 লক্ষ টাকা করতেছে বিনা সুদে। আর আমাদেরকে এই ফ্ল্যাট কেনার জন্য লোন দেয় 5% সুদে। কিন্তু ওই নিয়ম মানতে মানতে আমাদের দান শেষ, লোন আর আমরা কেউ পাই না। এই সমস্ত হাঙ্কি মাঙ্কি সুদূর বুদুর আর চলবে না। আমাদেরকে আগামী 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট জারি করতে হবে। অন্যথায় আমরা এমনও কর্মসূচি আসবে, 2000 নভেম্বরের 15 তারিখের পরে হয়তো কর্মবিরতির মতো কর্মসূচি আসবে। আপনারা সবাই তো পালন করবেন। দেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনের আগে ইশতেহার দেয়, ব্রিজ করবো, হাক্কা করবো, পোল করবো, রাস্তা করবো, এটা করবো, ওটা করবো, প্রতিশ্রুতি দেয় না? আমাদের 22 লক্ষ সরকারি কর্মচারীর আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সন্তান মিলে প্রায় 3 কোটি ভোটার।
আমরা ভোট দিব না? কারে দিব? আজকে আমাদের পাশে যারা থাকবে তাদেরকে আমরা ভোট দিব। আমাদের পাশে এই পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল এসে আমাদেরকে সমর্থন করেনি যে সরকারি কর্মচারীদের পে স্কেল দিতে হবে। কোন বড় রাজনৈতিক দল আজ পর্যন্ত এসে আমাদের পে স্কেলের প্রতি সমর্থন জানায়নি। তাহলে আমরাও কিন্তু ভোট দেওয়ার সময় ভেবে চিন্তে দেখবো। সরকারি কর্মচারী ছাড়া কিন্তু নির্বাচন হবে না। নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু সরকারি কর্মচারীই নিবে। মাইন্ড ইট। সরকারি কর্মচারীরা, সরকারি শিক্ষকরাই কিন্তু ভোট গুনবে। তো আপনারা আগামী 15 ডিসেম্বরের মধ্যে গেজেট চূড়ান্ত করবেন, গেজেট বাস্তবায়ন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সরকারের বিরুদ্ধে যেতে চাই না। আমরা সরকারের আস্থাশীল, সরকারের প্রতি আমরা সম্মতি রেখে, সরকারের প্রতি বিশ্বাস রেখে আমাদের যেন রাজপথে নামতে না হয়। আগামী দিনে আমাদের যেন অফিসে তালা ঝুলাতে না হয়, রেলপথ যেন বন্ধ করতে না হয়, এই লঞ্চ স্টিমার যেন বন্ধ করতে না হয়, এটা আপনারা খেয়াল রেখে 15 ডিসেম্বরের মধ্যে গেজেট বাস্তবায়ন করবেন। আর আগামী 5 ডিসেম্বর আপনারা যত কষ্টই হোক, সবাই একটু কষ্ট করে আগামী 5 ডিসেম্বর আপনারা মহাসমাবেশে যোগ দিবেন। সবার প্রতি সালাম এবং সশ্রদ্ধ সালাম রেখে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা হয়তো অনেকেই জানেন না। আপনাদের এই দাবি বলতে গিয়ে, আপনাদের যে দাবি কথা বলতে গিয়ে আমি সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলাম, আপনারা শুনেছেন? সারা দেশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই প্রতিবাদের কারণে 1 সপ্তাহের মধ্যে আমার সেই সাময়িক সাসপেনশন উদ্ধ করতে, মানে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমরা চাই আর কোনো কর্মচারী যাতে এভাবে তদন্ত ছাড়া যাতে কোনো কর্মচারীর ক্ষতি না হয়, তাহলে কিন্তু ফল ভালো হবে না। তাই আপনাদের দাবির কথা বলতে গিয়ে যখন আমরা শাস্তি পেয়েছি, এই শাস্তিকে উৎসর্গ করে আগামী পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে 15 কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা উপস্থিত হবেন। সবার প্রতি শুভেচ্ছা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কথার মাঝে ভুল হলে ক্ষমা করে দিবেন।